স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর বিজয় সরণি নভ থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। রাজধানী সহ সারা দেশ রয়েছে নিরাপত্তাহীনতায়। ছিনতাই, চুরি, ডাকাতির পাশাপাশি হত্যার ঘটনা ঘটছে একের পর এক। পরিস্থিতি সামাল দিতে মাঠে আছে বিভিন্ন বাহিনী, চলছে যৌথ অভিযান। অপরাধী ধরতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে 65টি চেকপোস্ট। মঙ্গলবার রাত 12টার দিকে বিজয় সরণি নভ থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় ডিএমপি কমিশনার বলেন, সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে একজনে ভিডিও করে, ইভেন আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। ওই লোকটা যে বিপদে পড়ছে, আমরা আগায় যাব, এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি, এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগায় যাই। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধনের কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, দেন হুঁশিয়ারি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে, শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে, এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে। খুব শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5টা 35 মিনিটে আগুন লাগার খবর পায় তারা। 5টা 40 মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরও 13টি ইউনিট। 7টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে চলমান রয়েছে ড্যাম্পিং ডাউনের কাজ। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পরে বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো যাবে বলে জানান তারা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ এখনও হলে অবস্থান করছেন। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে ফের তালা দিতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে যায় শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের পরিস্থিতি। কালকে সন্ধ্যার দিকে ডিসিশন দিচ্ছে যে আমাদের চলে যাওয়া লাগবে। সাবদের মিটিং থেকে বলছে আজকে 10টার মধ্যে হল ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য চলে যাওয়া লাগবে। বা আমার একমাত্র ছেলে তো সবসময় টেনশনে থাকে যে ঠিক আছো কিনা, সেই জন্য আসলে জোর করে নিয়ে যাচ্ছে। আমি তো যাওয়ার ইচ্ছা ছিল না। এ বিষয়ে আরো জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন? ক্যাম্পাসের যে পরিবেশ সেটা হচ্ছে গিয়ে যে শিক্ষার্থী যারা ছিলেন অনেকেই যে নির্দেশনা প্রশাসন সেই নির্দেশনা মেনে হল থেকে চলে গিয়েছেন এবং অনেকেই অবস্থান করছে। তবে যারা গিয়েছেন তারা কিন্তু দেখেছি যে অনেকের পরিবারের যে বিষয়টা ছিল যে বিশ্ববিদ্যালয়ে যে উদ্বুদ্ধ পরিস্থিতি, পরিবার একটা দুশ্চিন্তা ছিল, যার কারণে পরিবারের চাপে অনেকেই গিয়েছেন এবং প্রশাসনের যে সিদ্ধান্ত সেটা তারা বলছেন যে মেনেই তারা গিয়েছেন। এবং তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের যে দাবি ছিল যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা বলয় তৈরি করা, সে নিরাপত্তা ছিল না, এবং প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা ক্যাম্পাসে নিরাপদ ছিল না, অনুরূপভাবে বাইরে যে স্থানীয়দের সঙ্গে যে সংঘর্ষ, যার কারণে স্থানীয় একটা চাপ রয়েছে, যার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং এই ক্যাম্পাসে 7টি হল রয়েছে: খানজান আলী হল, লালন শাহ হল, অমর একুশে হল, শহীদ স্মৃতি হল এবং ফজলুল হক হল, ডক্টর এম এ রশিদ হল, রোকেয়া হল। এই 7টি হলের মধ্যে 6টি ছাত্রাবাস এবং একটি ছাত্রীনিবাস ছিল, যার কারণে যে দেখেছি যে সকাল থেকে তারা যাচ্ছেন। এবং এখানে যে আন্দোলন যত সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তাদের কিন্তু ওইভাবে
তাদের কাছে কথা বলার সুযোগ হয়নি, তারা হলেই অনেকে অবস্থান করছেন, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে যেমন নিয়েছেন, পরিবারের চাপের কারণে তারা হল ছাড়ছে এবং তাদের মতো নিরাপত্তা বজায় রেখে তারা কিন্তু চলে যাচ্ছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে সকাল 10টা থেকে যে হল নির্দিষ্ট সময় ছিল, এখনও কিন্তু যে হল ব্যাকেটের জন্য প্রশাসন বা আইন শৃঙ্খলাকারী বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু আমরা চোখে পড়েনি। বিশেষ করে যে শিক্ষার্থী যারা যাচ্ছেন তারা নিজে ইচ্ছেই যাচ্ছেন এবং যারা থাকছেন তারা স্ব উদ্যোগে থাকছে, যার কোনো যে 7 দফা দাবি, যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থী অনেকটাই অনার। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে। তবে দলের নির্বাচনী প্রতীক কী হবে সেটি এখন প্রকাশ করা নাও হতে পারে। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। এদিকে নতুন দলের মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিশেষজ্ঞরা বলছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে নতুন দলটি। এতদিন ধরে আলোচনায় ছিল কবে আসবে ছাত্রদের রাজনৈতিক দল, কারাই বা থাকবে এর দায়িত্বে। এরই মধ্যে 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানানো হয়েছে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, দলটির শীর্ষ পদ থাকছে 6টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150। দলের আত্মপ্রকাশের দিনই এই কমিটির ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিবে দলটি। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, মানুষ নতুন এই রাজনৈতিক দলের প্রতি অনেক আগ্রহ নিয়ে আছে। আগ্রহ ওনারাও প্রকাশ করেছেন, আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে এটা সম্ভব এবং এটা হয়তো আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমরা চাইবো না সরকারকে হ্যাম্পার করে, সরকারকে দুর্বল করে এমন কোনো কিছু হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন প্রলম্বিত করে এই সময়কে ব্যবহার করে একটা প্রক্রিয়া সৃষ্টি করে শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার পরিকল্পনার গন্ধটা পাওয়া যাচ্ছে। ওই একইভাবে স্বৈরাচার ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অব্যাহত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আর কেউ করে থাকে সেটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে, বিএনপির কোনো সমস্যা নেই। নাগরিক ঐক্যের সভাপতি জানান, আবেগের বশে একটা দল গঠন করলেই হবে না। তারা যদি কেবল আবেগের উপর নির্ভর করে চলে তাহলে বেশ মুশকিল, কারণ একটু উদ্বেগের বিষয় তো আছেই, যেখানে সিনিয়র কেউই নাই, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কেউ নাই। অবশ্য জামাতে ইসলামী সবসময় নতুন দল গঠনকে স্বাগত জানিয়ে এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে তরুণদের নয়া এই দল। সংবিধানে এরকম কিছু বলা নাই যে রাষ্ট্রীয় আনুকূল্যে দল করা যাবে না, বা আইনে এরকম কিছু বলা নাই, এটা তারা করতে পারবে। এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার ইন্টেনশনের জায়গাটা পরিষ্কার হবে মানুষের কাছে, যে আসলে কি আপনি মানুষের প্রতি ভালোবাসা বা দরদ থেকে দল করছেন নাকি নিজের স্বার্থের জন্য দল করছেন। রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে দল গঠনের অভিযোগ আছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধেও। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন এই বিশ্লেষক। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা এবং 6টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রাজধানীর নিউ স্কাটনের বিয়াম মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করেছে BERC। বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রোবাংলা। এরপর তিতাস গ্যাস কোম্পানি সহ সরকারি 6টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে। আবেদনে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা এবং ক্যাপটিভের দাম 31 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়। গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানানো হয়, গ্যাসের দাম বাড়ানো না হলে LNG আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারকে বিশাল টাকা ভর্তুকি দিতে হবে।
রাঙ্গামাটির সাজেকে সোমবারের আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়ি হারিয়ে তারা এখন গির্জা ও মন্দিরে আশ্রয় নিয়েছেন। এলাকাবাসীর সাহায্যে খাবারের ব্যবস্থা হলেও সরকারি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। আগুনে পুড়ে যাওয়া রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘর পুড়ে শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির কথা জানান স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। জেলা প্রশাসনের তদন্ত দলের আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। সোমবার রাঙ্গামাটির সাজেকে আগুনে পুড়ে যায় 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরাদের 35টি বাড়ি। মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্ভোগে 5 গ্রামের মানুষ। পচা দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি বেড়েছে মশা মাছির উৎপাত। বর্জ্য কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। সমস্যা সমাধানে দ্রুতই প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এটি মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়। পৌরসভা থেকে 5 কিলোমিটার দূরে দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকায় 2012 সালে তৈরি এই ভাগাড়ে প্রতিদিন বর্জ্য ফেলা হয় প্রায় 30 টন। তবে নির্দিষ্ট স্থানের বাইরে কৃষি জমিতেও ছড়িয়ে পড়ছে ময়লা। এতে ব্যাহত হচ্ছে আবাদ। এই অলাচিন পলাচিন যত জীবিত সব কিছু পরে সেখানে আমার ফসল হয় না। ময়লা ফালাইয়া খেতে করে কাজ করা পারি না, হাতে বিন্দে পায়ে বিন্দে সুই টুই যায় আর কাগজ দিয়ে ধানের ক্ষতি হইতেছে। ময়লার দুর্গন্ধে চরম দুর্ভোগে ভাটবাউর, মুলজান সহ আশেপাশের 5 গ্রামের মানুষ। আন্দোলন সংগ্রাম করেও সরানো যায়নি ভাগাড়। বড়দেরও সমস্যা, বাচ্চাদের হলো আরো বেশি সমস্যা। এই বাতাসের দুর্গন্ধে মনে করেন একদম সারা গ্রাম একদম ছড়িয়ে যায় বাতাসে। গন্ধ দুর্গন্ধ মাছি মশাই জ্বালিয়ে বাস করাই যায় না। এখানে গন্ধের কারণে আমাদের অসুবিধা হয়, বাচ্চাদের ক্লাসরুমে থাকা কষ্ট হয়। দিনের বেলা মাছি আসতো, এখন রাতের বেলা অনেক মাছি আসে এবং আমাদের খাবার আমরা যতটাই ঢেকে রাখি কিন্তু এটা ট্যাকেল দেওয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধানে প্রকল্প নেয়ার কথা জানালেন পৌরসভার প্রশাসক। 100 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করে আমরা ডিপিপি করে পাঠিয়েছি। তো জিনিসটা নিয়ে এখন কাজ চলমান আছে, আর যতদিন না ওটা পাশ হয়ে আসছে আমরা তো কাজ শুরু করতে পারছি না। তো ততদিন আসলে আমাদের দিক থেকে আপাতত করার মতো তেমন কোনো কাজ নাই। তো আমরা আশা করছি অচিরেই এই প্রজেক্টটা পাশ হয়ে আসবে। এই ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। মহান 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, এখন যা আন্তর্জাতিকভাবে পালিত হয় মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে। দিবসটি নিয়ে দেশে যেমন ছিল নানা আয়োজন, বিদেশের মাটিতেও বাংলার মানুষের ছিল নানা উদ্যোগ। তেমনই একটি উদ্যোগ ছিল যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলার সংস্কৃতির। কালজয়ী এই গানের সুর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক শহরে। সুদূর মার্কিন মুলুকের ডালাস নগরীর প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলার সংস্কৃতির শিল্পীরা সুর তোলেন গলায়। শহরে মিছিল নামলো, প্রতিবাদের স্লোগানে আগুন ছড়ালো পলাশ ফাটা। দীপ্ত কণ্ঠে মঞ্চ থেকে ভেসে আসে 21-এর ইতিকথা। এমন গানের সুরে যেন ধমনীতে বেজে ওঠে দামামা। কাস্তেটা শান দেওয়ার আবহনের নেচে ওঠে মঞ্চ থেকে দর্শক সবাই। দেশ বন্দনায় মাতৃভূমির প্রতি জেগে ওঠে ভালোবাসার বহিঃপ্রকাশ। শহীদ স্মৃতির চরণে হৃদয় ঢেলে দেওয়ার গানে শ্রদ্ধায় অবনত হয় সবার। ডিবিসি নিউজ ডেস্ক। প্রাকৃতিক সম্পদ এবং পুনর্গঠনের বিষয়ে একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের এক কর্মকর্তা বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন।
চুক্তিটি কিভাবে ইউক্রেনের নিরাপত্তা এবং শান্তিতে অবদান রাখবে তা আরও স্পষ্টভাবে বলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন বলে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য আদান প্রদানে 5 দেশের প্রভাবশালী জোট 5 আইস থেকে কানাডাকে বহিষ্কার করার প্রস্তাব দিয়েছেন হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তা। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানো সহ ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন হুমকির মধ্যে এমন পদক্ষেপ নিতে তোড়জোড় করছেন পিটার নাভারো, যিনি মার্কিন প্রেসিডেন্টের কাছের উপদেষ্টা হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক 5 আইস থেকে কানাডাকে বহিষ্কার করার প্রস্তাব এলো। 5 আইস হল অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করবে না ইরান, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পরে কথা বলেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের একদিন আগেই ইরানের তেল শিল্পের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আব্বাস আরাগচি ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকলে তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।